সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভেই আমি সূরা আল বাকারার আয়াত 195 দিয়ে শুরু করছি। এই আয়াতটিতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে অ্যান্ড ডু গুড, ফর আল্লাহ লাভেথ দোজ হু ডু গুড। এর বাংলাতে অনুবাদ হচ্ছে এবং ভালো কাজ করুন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের বেশি পছন্দ করেন। দর্শক, করোনা ভাইরাসের মরণ কামড় বিশ্ব থেকে আজকে 2,05,90,895টি প্রাণ কেড়ে নিয়েছে। আর আমাদের এই দেশ যুক্তরাজ্য থেকে কেড়ে নিয়েছে 1,24,261টি প্রাণ। এর উপরে আরও একটি অতি ভয়ঙ্কর ডেডলি করোনা ভাইরাস অতি শীঘ্র রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে, যার নাম নিপাহ ভাইরাস। এবং এর সংক্রমণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে চীন দেশে। কোনো ড্রাগস ব্যবহার করে এই ভাইরাসটিকে দমন করা সম্ভব হচ্ছে না, এবং এই ভাইরাসটি 75% ডেথ রেট রয়েছে বলেও আশঙ্কা করা হয়েছে। সমগ্র বিশ্বে এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে কী ভয়ঙ্কর অবস্থা হবে তা আসলেই অকল্পনীয়। বিশ্বের এই ক্রান্তিলগ্নে আসুন আমরা ভালো কাজ করার চেষ্টা করি, সুন্দর কাজের মাধ্যমে মানুষকে এবং আল্লাহকে খুশি রাখার চেষ্টা করি। দর্শক, চলে যাচ্ছি সরাসরি আজকের মূল আলোচনা পর্বে। এনটিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি প্রতি সপ্তাহে আপনাদের বিভিন্ন আইন বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সরাসরি উত্তর দেওয়ার জন্য। আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সুন্দরভাবে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করবেন, গুছিয়ে করবেন। আমরাও চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দিয়ে আপনাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি সরাসরি আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আপনার সেই ছোট্ট বোনটি বলছি, সোনিয়া মাইসেন। আমার ছোট্ট বোনটি, কি নাম আপনার বোন? গীতা নাম? খোকা? সোনিয়া। ও সোনিয়া বোন, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনাকে তো দেখি না, মাঝে মাঝে আরেকজন আছে, কাল্লা ভাইয়া কই গেল। ওহো, থ্যাংক ইউ। আপনি কোন সোনিয়া বোন? আপনি কি আমার সিলেটি সোনিয়া বোন নাকি ঢাকায় সোনিয়া বোন? না, আমি ঢাকায়, আমি ভাই সিলেটি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। ঢাকায় সিলেটি আমরা একই দেশের মানুষ। বলুন গো বোন, হ্যাঁ, এত আমি সুন্দর করে। আপনার একবার টেলিফোন নাম্বারটা নিয়েছিলাম, মোবাইল নাম্বার, কোথায় যে রাখছি খুঁজে পাচ্ছি না। আমি একটু আপনার এখানে আসতে চাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ। এটা আপনি পেয়ে গেছেন আপনি আমাকে। আপনি যদি মানে পার্সোনাল কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চান, অথবা আপনার যদি বিষয়টা খুব স্পর্শকাতর হয়, আমাদের শো শেষে আপনি যদি আমাদেরকে ফোন দেন আমাদের এনটিভি স্টুডিওতে, আমাদের এনটিভির যে দক্ষ কর্মী বাহিনী তারা আপনাকে আমার নাম্বারটি দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রোগ্রামের পরে। আচ্ছা ভাই, আরেকটা কথা, সরি, আমার পাসপোর্ট এই মাসের 31 মার্চে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা কি করে আমি করবো এখন? এটা কি আপনার ব্রিটিশ পাসপোর্ট নাকি বাংলাদেশি পাসপোর্ট? নো, বাঙালি পাসপোর্ট, ব্রিটিশ। আই এম সো সরি। জিজ্ঞেস করলাম এই কারণে, অনেকের অনেক প্রশ্ন থাকে। নো প্রবলেম বোন, আপনার এটা পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার আগে আপনি দুটো পদ্ধতিতে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। একটি হচ্ছে অনলাইনে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে দিলে। না, অনলাইনে আমি পারবো না, কেউ বাসায় নাই। তাহলে বোন আমি একা পারবো। আচ্ছা, তাহলে আপনি যদি পোস্ট অফিসে চলে যান, সেখানে গিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসতে পারবেন। আর তাও যদি মনে করেন আপনার জন্য ডিফিকাল্ট, আপনি আমার সাথে না, ফর্ম নিয়ে চলে আসছি, ফর্ম নিয়ে আসছি, ছবি তুলে ফেলছি। আচ্ছা, এবং ফর্মটি ফিল আপ করার পরে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমাকে ফোন দেবেন, আমি আপনাকে হেল্প করবো, নো প্রবলেম। না, আমি আপনার ওখানে একটু আসতে চাচ্ছি, আরেকটা ওই যে অ্যাবাউট মাই সান। আচ্ছা, নো প্রবলেম বোন, আমি আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক নেক হায়াত দেখ আমার ভাইয়া। আমার বোনটাকে এত সুন্দর করে কথা বলেছেন, আমরা সুন্দর করে কথা বলা ভুলে গিয়েছি। আল্লাহ পাক আমার বোনটাকে সুন্দর একটা লাইফ দেখ, আমি দোয়া করি। ওকে, ইনশাআল্লাহ তাআলা আপনার টিমকে এবং আপনাকে, আপনার ফ্যামিলিকে আল্লাহ, গড ব্লেসিং টু এভরিওয়ান। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ, আসসালামু আলাইকুম। আমিন, থ্যাংক ইউ, ধন্যবাদ বোন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আমি খুব আবেগে মানে আপ্লুত হয়ে গিয়েছেন এত চমৎকার করে ফোন দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সুপ্রিয় দর্শক, হ্যালো,
যিনি টেলিফোন করেছেন তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব টেলিফোনের কাছে এসে কথা বলার জন্য, টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলার জন্য। টেলিভিশন যদি আমাকে ফলো করে কথা বলার চেষ্টা করেন তাহলে আনফর্চুনেটলি টেকনিক্যালি কিছু প্রবলেম থাকার কারণে আপনি কথা বলতে পারবেন না এবং আমরা আপনাকে শুনতে পাবো না। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আহমেদ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন ভাইয়া। আমি একটা হিউম্যান রাইট কেস করছিলাম। আপনি কাইন্ডলি টেলিফোনের কাছে এসে টেলিফোনটা কাছে এনে মানে সামনে থেকে কথা বলুন, তাহলে আপনার সুবিধা হবে। ওকে, শোনাচ্ছে? এখন ক্লিয়ার, জি বলুন। ওকে, 2007 আমি একটা হিউম্যান রাইট কেস করেছিলাম, ওইটা রিফিউজ হয়ে গেছে। কবে রিফিউজ তারপরে হয়েছে? আমি আর কিছু করি নাই। রিফিউজ কবে হয়েছে? 2006। আপনি তো অ্যাপ্লাই করেছিলেন 2007 এ। হ্যাঁ। রিফিউজ হয় কবে? তারপরে ওইটা রিফিউজ হয়ে যায়। তারপরে আমি কোন বছর রিফিউজ হয়? কোন বছর রিফিউজ হয়? হ্যাঁ, কোন ইয়ারে, কোন বছর? আপনি 7 এ অ্যাপ্লাই করেছিলেন 2007 এ। এটা কি 2007 এ রিফিউজ হয় নাকি 2011 এ? 2011 এ রিফিউজ হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ইংল্যান্ডে এসেছেন কবে? আমি যে সময় আমি কেস করেছিলাম ওদেরকে বলছিলাম আমি 2000 আসছিলাম। 2000 আসেন, 2000। জি বলেন, জি। দেন তারপরে আমি 2016 এ অ্যাসাইলাম করি। অ্যাসাইলাম করার পরে ওইটা রিফিউজ হয়। কবে রিফিউজ হয়? 2016 এ। আচ্ছা, দেন তারপর ওইটা রিফিউজ হয়। আমি আপিল রাইট পাই। আপিল রাইটেও আমি কিছু উইল করতে পারি নাই। তারপরে আমি অফ হয়ে যাই। তো এর ভিতরে আমি 2011 এ আমার মতো একজনকে বিয়ে করেছিলাম। ও আমাদের দুইটা বাচ্চা আছে। বড় বাচ্চার বয়স বর্তমানে 8 বছর। তখন অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পরে 1 বছর পরে ওরা বলছে সাইনে যাওয়ার জন্য। তখন আমি ফার্দার সাবমিশন করি আমার ফ্যামিলিকে দিয়ে এবং আমার নাম টাম সব কিছু দিয়ে 2019 এ জুনের দিকে। যখন আমি ফার্দার সাবমিশন করি তখন আমার বড় বাচ্চার বয়স ছিল 6.5 বছর। তো এখন পর্যন্ত কোনো ডিসিশন দেয় নাই। 4 মাস আগে আমি বলছি যে ওদেরকে আমার বাচ্চার 7 বছর হয়ে গেছে, ওইটা অ্যাড করার জন্য। তো ওরা 3 সপ্তাহ পরে আমাকে বলতে নতুন এভিডেন্স দেওয়ার জন্য। জি, নতুন এভিডেন্স বলতে আমি ফার্দার সাবমিশন করার পরপরই নার্স সাপোর্টে যাই। এখনো নার্স সাপোর্টে আছি। তো এর ভিতরে আমি কাজের রাইটও পেয়ে যাই। তো এখন স্কুলের সব ডকুমেন্ট, অ্যাডিশনাল লেটার, কনফার্মিং লেটার, তারপর ডাক্তার থেকে আমাদের রেকর্ড সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছি। 3 মাস হয়ে গেছে, এখনো কোনো ডিসিশন দেয় না। তখন আমার প্রশ্ন হচ্ছে কি হতে পারে, আপনি একটু বুঝিয়ে বলবেন। চমৎকার প্রশ্ন করেছেন আপনি, খুব গুছিয়ে সুন্দর করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত আমি বলে দিচ্ছি, যে কোনো সিদ্ধান্ত ইমিগ্রেশন অফিসার যারা সিদ্ধান্ত নেন আপনাদের মতো যারা অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে, ওরা কিন্তু উইদিন দি ইমিগ্রেশন রুলস এবং আউটসাইড দি ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে ওনারা সিদ্ধান্ত নিতে পারেন। এখন আপনার যে বিষয়টি চমৎকার একটি বিষয়, এই কারণে বলেছি হয়তো বা 2021 আপনি সুন্দর একটি সিদ্ধান্ত পেয়ে যাবেন। যদিও আগে আপনার হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে, যদিও আপনার আগে আসলাম কেসটি রিফিউজ হয়ে গেছে, কিন্তু there are significant changes in your circumstances. আপনার বড় যে বাচ্চাটির কথা বলেছেন যে যখন আপনি ফার্দার সাবমিশন দিয়েছিলেন তখন তার বয়স হয়েছিল 6.5 বছর, আর এখন ওর 8.5 বছর হয়ে গেছে, এবং আপনি রাইটফুলি আপনি কাজগুলি করেছেন। আপনি ফার্দার যে ডকুমেন্টসগুলি দিয়েছেন, আপনি জিপির লেটার, স্কুলের লেটার এবং অন্যান্য ডকুমেন্টসগুলি সাবমিট করেছেন, আপনাকে ওয়ার্ক রাইটস দেওয়া হয়েছে এবং আপনি কাজ করছেন, আপনি সঠিক কাজ করেছেন। আপনি 3 মাস পার হয়ে গিয়েছে, এটি লম্বা সময় তা কিন্তু নয়, এবং আপনি রাইট ট্র্যাকে রয়েছেন। এখন আপনি যে কাজটি করতে পারেন এই জায়গা থেকে উদ্ধার হয়ে আসার জন্য, আমার মনে হয় আপনার বর্তমান কোনো সলিসিটর আছেন এবং উনি আপনাকে রাইটলি আপনাকে গাইড করেছেন, রাইটফুলি উনি আপনাকে সঠিকভাবে উনি পরামর্শ দিয়েছেন। আপনি ওনার সহায়তা নিয়ে আপনি আরেকটা রিমাইন্ডার দেন হোম অফিসের কাছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনার বাচ্চাদের বয়সে 8.5 বছর হয়ে গেছে, আপনি আরেকটি নতুন চিঠি স্কুল থেকে নেন, আরেকটি নতুন
লেটার জিপির কাছ থেকে নেন, নিয়ে আপনি সাবমিট করে বলেন যে যাতে করে আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হয়। এবং কোভিড-19 যে প্যান্ডেমিক যেটি এসছে এবং কোভিড-19 যে পলিসি এসছে এবং নতুন অনেকগুলি আইন হয়েছে, নতুন অনেকগুলি রুলস হয়েছে, সেগুলোর আন্ডারে হিউম্যান রাইটসকে ওরা খুব সম্মানের সাথে দেখছে এই মুহূর্তে। তো আগেও ওরা দেখেছে, তবে এই মুহূর্তে ওরা আরও অনেক বেশি হিউম্যানিটেরিয়ান হয়ে গেছে। তো আপনার কেসটি ইট উইল ফিট উইদিন দি ইমিগ্রেশন রুলস, ইট উইল ফিট আউটসাইড দি ইমিগ্রেশন রুলস, ইভেন আন্ডার হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন আপনার এই কেসটি ফিট ইন হচ্ছে। আপনি যদি একটি শক্ত সাবমিশন যদি হোম অফিসের কাছে পাঠান, সুন্দর ভাষায় ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা প্রকাশ করে, হয়তো বা আপনি সুন্দর একটি সিদ্ধান্ত পেয়ে যাবেন আগামী 2-1 মাসের ভেতরেই। ঠিক আছে? জি ভাই, আর একটা প্রশ্ন। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার তো কাজের রাইট পাওয়ার পরে আমি অ্যাকাউন্ট করেছি, আমি টুকটাক কাজও করতেছি, তো এখন কি আমার অ্যাকাউন্টে কোনো পয়সা রাখতে পারবে? আপনাকে যেহেতু কাজের রাইটস দেওয়া হয়েছে, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন এবং এটা আপনার লফুল ইনকাম হবে। আপনার অ্যাকাউন্টে অবশ্যই পয়সা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা ছোট প্রশ্ন। আমার আরেক কলিগ না, আমার ফ্রেন্ড, ও লিভ টু রিমাইন্ড পেয়ে গেছে, এক্সটেনশন হয়ে গেছে, 2.5 বছর আগে পেয়েছিল, এখন এক্সটেনশন হয়ে গেছে। তো ও ইংলিশ জব করতেছে, তো ওর অ্যাকাউন্টে কি কত টাকা রাখা যাবে ও বলছে আর কি। এখন ওনাকে কি আপনার মতো সিচুয়েশন ছিল না? না, আমার মতো সিচুয়েশন না, ও সিঙ্গল, আর ও 7 ইয়ার রাইটে। আচ্ছা, এখন কত টাকা রাখতে হবে সেই ধরনের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। ওনার নেক্সট এক্সটেনশন করার সময় যদি ওনার অ্যাকাউন্টে 1000 পাউন্ড থাকে, 2000 পাউন্ড থাকে, ইভেন মাইনাসও যদি থাকে, কোনো সমস্যা নেই ভাইয়া। ওকে, না ও ইংলিশ কাজ করতেছে এখন যেহেতু উনি প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের আন্ডারে ওনাকে পারমিশন দেওয়া হয়েছে 2.5 বছরের জন্য, নেক্সট এক্সটেনশন করার সময় ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে না ওনার। ওকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। No problem. Any question, any problem, at any time you can ring with bhai, and I'll be here to help you, inshallah. And you can ring NTV, and the members of the NTV, family members, whoever are lawyers, they'll help you, inshallah. ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সুপ্রিয় দর্শক, আমি অনুরোধ করছি বিনীতভাবে, কাইন্ডলি আপনার টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দেন, নয়তো সাউন্ড ইকো হচ্ছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি কাইন্ডলি টেলিফোনের কাছে এসে টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেবেন, আমি ডিসপ্লে করে দেখাচ্ছি। টেলিফোনের কাছে এসে সরাসরি আমার সাথে কথা বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমি আব্দুল্লাহ মামুন বলছিলাম। মামুন ভাই, আপনি আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আমাদের এনটিভির চিফ নিউজ সেকশনের দায়িত্বে আছেন, প্লাস আমার নিকনেমও মামুন, মুহিত খান মামুন। বলুন। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন আপনাকে করছিলাম অনেক আগে। জি বলুন ভাই, অনেকদিন পরে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আপনাকে ধন্যবাদ। বলুন। জি, সেটা হচ্ছে আমি ইউরোপিয়ানের ডিপেন্ডেন্ট। ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমার প্রিসেটেল স্ট্যাটাস আছে। জি। আমি আমার ওয়াইফকে আনতে চাই, আমি এখনো বিয়ে করি নাই, আমার ফিয়ন্সে আর কি। জি। হ্যাঁ, তো তাকে কি আমি ইউরোপিয়ান আইনে আনতে পারবো নাকি? অবশ্যই আপনি আনতে পারবো নাকি আনতে পারবো না? আমি আপনাকে বলে দিচ্ছি সরাসরি, আপনি অবশ্যই আনতে পারবেন। তবে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যদি আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন, আপনাকে একজন একভাবে প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে কনফিউজ করে ফেলবে। যেহেতু আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালের ডাইরেক্ট ডিপেন্ডেন্ট আপনি, এবং আপনি যেহেতু প্রিসেটেল স্ট্যাটাস রয়েছে, আপনাদের জন্য সুখবর রয়েছে। সেটা হচ্ছে এই যে 30 জুন 2021-এর আগে আপনাদের মতো যারা আছেন, তারা কিন্তু তাদের ওয়াইফকে, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েকে বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মিনিমাম যে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টসটি 18,600 পাউন্ড, সেই আইনটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেই আইনটি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আর যদি আপনি জুন 2020 মিস করে ফেলেন, 30 জুন, তাহলে কিন্তু আপনার 30 জুন 2020 পরবর্তী 2021 দুঃখিত 2021 সালের 30 জুনের পরবর্তী ডেট থেকে আপনাদেরকে অবশ্যই 18,600 পাউন্ড ইনকাম শো করতে হবে। এটা হচ্ছে মার্চের ফার্স্ট উইক, মার্চের আজকে 6 তারিখ। তো আপনার হাতে টাইম কিন্তু ভেরি লিমিটেড। মার্চ, এপ্রিল, মে, জুন পার হয়ে গেলে কিন্তু পুলিশের হাতে আপনি হারিয়ে ফেলবেন। মোহিত ভাই, আরেকটা কোশ্চেন ছিল। জি বলুন। আফটার মার্চ যদি আমি আমার ওয়াইফকে নিয়ে আসি, সরি আফটার জুন, জি হ্যাঁ,
তাহলে আমার ওয়াইফকে কি এদেশে ভিসা পে করে থাকতে হবে, না সেই ইউরোপিয়ান রাইটে থাকতে পারবে? দুটো বিষয়, যদি আপনি 30শে জুন 2020 আগে 2021 আগে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু ওনাকে কোনো ভিসার ফি কোনো কিছু পে করতে হবে না, এক্সাম্পট কমপ্লিটলি। আর যদি আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন 30শে জুনের পরে তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন মাইন কার্ড চিপায়, আপনাকে 18,600 পাউন্ড পে করতে হবে। বুঝতে পারছি। ওকে, খুব 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 ক্লিয়ারলি আপনাকে এগোতে হবে, লং টার্ম প্ল্যানিং করে আপনাকে কাজটা করতে হবে যাতে করে স্ট্রেট আপনার অ্যাপ্লিকেশনটি অ্যালাউড হয়ে যায়। কারণ আমি রিসেন্টলি প্রচুর ইউরোপিয়ান ইনকোয়ারি পাচ্ছি, প্রচুর ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন হচ্ছে, প্রচুর ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাচ্ছে। এই আর্নিং ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলি সেগুলি ফুলফিল না করতে পারার কারণে, এভিডেন্সগুলি সঠিকভাবে সাবমিট না করতে পারার কারণে, এবং অন দি আদার হ্যান্ড রিলেশনশিপ এটিকে এস্টাবলিশ করতে ব্যর্থ হওয়ার কারণে প্রচুর ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাচ্ছে। সুতরাং খুব কেয়ারফুলি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি করবেন। আপনি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাকে আমার আরেকটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ বলে ফেলেন, জি বলুন। প্রি সেটেল কার্ড কি আমাদেরকে করতে হবে ইউরোপিয়ান ডিপেন্ডেন্টের ফ্যামিলি মেম্বারদের জন্য? আপনাকে তো দিয়ে দিয়েছে অলরেডি, আপনাকে বলেছেন আমার পেপারে আছে। হ্যাঁ, পেপারে হোক অথবা আপনাকে ইন প্রিন্টেড ফরম্যাটে যেটা হোক না কেন আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, ইউ আর এলিজিবল। না, আমাকে কিছু মানুষ বলতেছে এখন নাকি বায়োমেট্রিক কার্ডের মতো একটা কার্ড করতে হবে। না, এটা হচ্ছে আপনি যদি দেশে বাইরে ট্রাভেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই কার্ডটি আপনাকে করে ফেলতে হবে আপনাকে। ও আচ্ছা, ওটা ট্রাভেলের উত্তর এক এক ধরনের। সুতরাং আপনি কিন্তু শুরু করেছিলেন আপনার ওয়াইফকে দিয়ে, তারপর আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিলেন আপনি, এভাবে না আগে স্পেসিফিক থাকবেন আপনি, দেন ইউ উইল হ্যাভ নো কনফিউশনস। ঠিক আছে, অল দ্য বেস্ট, গুড লাক। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রুবা বলছি, লন্ডন থেকে। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। রিফিউজি লিভ টু রিমেইন, কিসের ইনডিফিনিটলি রিফিউজি লিভ টু রিমেইন, জি হ্যাঁ, ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে জি। কোনো ইংলিশ কোর্স লাগবে নাকি? আর ফিসটা কি ফ্রি? জি, আচ্ছা, রেফিউজিদের যত যে আপনার ইনডেফিনিটলি রিমেইনের ক্ষেত্রে যে বিষয়টি, সেই ক্ষেত্রে আমি ঠিক এই মুহূর্তে আমার ঠিক খেয়াল হচ্ছে না, আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। আমি আপনাকে সেই ক্ষেত্রে ফির যে বিষয়টি একটু আমি বলেছি আপনাকে। এবং যারা আপনারা আছেন রেফিউজি অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের আন্ডারে, তাদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল লটি, সেই লটে আমি তাকে দেখছি এবং আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি আমার লাইভ শো থেকে, আপনাদের ক্ষেত্রে কোনো ধরনের ফি অ্যাপ্লিকেবল না। এটা আমার মাথায় ছিল, বাট তারপর চেক ব্যাক করে আপনাকে বলে দিচ্ছি। ওকে, আপনাদের সম্পূর্ণ এক্সাম্পট, আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ইংলিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়ে আমি বলে দিচ্ছি আপনাকে এখনই। কেননা এক একটি কেসের সাথে এক এক ধরনের রুলস কানেক্টেড, এক একটি অ্যাপ্লিকেশনের নেচার অনুযায়ী একই ধরনের আইন অ্যাপ্লিকেবল। এবং আমি একটু আগে যেটা বলেছি আপনাদেরকে যে দুঃখিত, অন্যান্য যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে এইমাত্র একজন দর্শক প্রশ্ন করেছেন হঠাৎ করে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা যারা ইউরোপিয়ান যারা দিবেন সেটেলমেন্টের জন্য, যারা অ্যাপ্লাই করবেন ILR এর জন্য, এবং যারা রেফিউজি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা। আমি ঠিক এই মুহূর্তে আমার মাথায় এটি আসছে না, যে আমি চেক করে বলছি। আর যদি আমি এই মুহূর্তে বলতে না পারি, আমি লিভ থেকে ব্রেক থেকে এসে আমি বলে দেবো আমি জিনিসটি। যাই হোক, আমি দ্বিতীয় যে প্রশ্নটি সম্বন্ধিত দর্শক, আমি ব্রেক থেকে এসে আপনাকে বলে দেবো। কেন আমি যদি এখন যদি আমি চেক করার চেষ্টা করি তাহলে যারা অন্যান্য যারা ভিউয়ার্স তারা আমাকে দেখে মনে করবে যে আমি মুহিত খান কী করছে। তো এই কারণে আমি ব্রেক থেকে এসে আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবো। আমি আপনাকে বলেছি প্রথম যে প্রশ্ন উত্তরটি, যে আপনার ক্ষেত্রে কোনো ফি অ্যাপ্লিকেবল হবে কিনা। আপনার ক্ষেত্রে কোনো ফি অ্যাপ্লিকেবল হবে না। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো লাগবে। আমি কেন আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি না, এই কারণে যখন ভবিষ্যতে আপনারা ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন এবং তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুটো আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বিয়ন্ড টেস্ট এবং একটা লাইফ ইন দ্য ইউকে টেস্ট, দুটোই পাস করতে হবে। তো সেটেলমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি, আমি একটু কনফিউশনের ভিতরে আছি রাইট নাও। আমি চেক ব্যাক করে আমি যখন ব্রেক থেকে বের হয়ে আসবো তখন আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি রাজু আহমদ বলছি ফ্রম পোর্টসমাউথ।
ওকে, রাজু আমার আহমেদ একটা অনেক দূর question থেকে ছিল। ফোন করেছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমার আইএলআর অনেক আগে হয়েছে, তারপর আমি গত জানুয়ারি 28 তারিখে ন্যাশনালাইজেশন অ্যাপ্লাই করছিলাম, ওইটাও পেয়ে গেছি। জি, এখন আমি জাস্ট স্টিল ওয়েটিং করছি মোর দেন 1 মান্থ ধরে, যে আমি কোনো লেটার পাচ্ছি না ফ্রম হোম অফিস বা ওয়ার্কের জন্য বা কাউন্সিল থেকে কোনো লেটার পাচ্ছি না। এগুলো কতদিন লাগতে পারে একটু কি বলতে পারবেন? আপনার কি ন্যাচারালাইজেশন থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যালো, জি, ন্যাশনালাইজেশন হয়ে গেছে। আপনি তাহলে কি অ্যাপ্লাই করেছিলেন? ন্যাশনালাইজেশনের জন্য। আপনি তো বলেছেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি কি সেরেমনির জন্য ওয়েট এখন করছেন? আমি ওয়েট করতেছি লেটার ফ্রম দা হোম অফিস যে কখন আমাদের সফরটা হবে। হ্যাঁ, সেরেমনির জন্য, হ্যাঁ। ধন্যবাদ। কোভিড-19, করোনা ভাইরাস প্যান্ডেমিক, এগুলির কারণে বিভিন্ন যে সেন্টারগুলি রয়েছে এবং বিভিন্ন যে কাউন্সিলের অধীনে যে সেরেমনি যে সেন্টারগুলোতে হয়, সেই সেন্টারগুলি এখন মানে কিছু কিছু এখন ওপেন হচ্ছে, কিছু কিছু এখন ক্লোজড অবস্থা রয়েছে। আপনি যেহেতু পোর্টসমাউথে রয়েছেন আপনি, এবং সেই এলাকায় অলরেডি লন্ডন থেকে সেখানে যাওয়াই নিষিদ্ধ, লন্ডন এবং পোর্টসমাউথ থেকে এখানে যাওয়াটা লকডাউন রুলসের আন্ডারে খুব রেস্ট্রিক্টেড। সুতরাং এটা আপনার মাথায় রাখবেন। যেহেতু আপনার ন্যাচারালাইজেশনটি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশনস। আপনি একটু পুশ করে বলেন যে যাতে করে আপনাকে সেরিমনিতে অ্যাটেন্ড করার জন্য যাতে করে আপনাকে ইনভিটেশন পাঠিয়ে দেওয়া হয়, এবং আপনি কিন্তু ওয়েট করেন, নো প্রবলেম। এবং যখন আপনি এই প্যান্ডেমিক থেকে আমরা বের হয়ে আসবো, সরকার অলরেডি ঘোষণা করেছেন যে লকডাউনগুলিকে তিনি সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে ক্রমান্বয়ে। আর যখনই লকডাউনগুলি উঠে যাবে তখন কিন্তু আপনি আবার ডেট পেয়ে যাবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠানের এই অধ্যায়ের সর্বশেষ দর্শক প্রশ্ন। আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বারান্তে চলে এসেছি, এবং আরেকজন যিনি দর্শক যিনি প্রশ্ন করেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লাগবে কিনা যখন তিনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং তার ব্যাকগ্রাউন্ড ছিল রেফিউজি, সেই প্রশ্নের উত্তরটি নিয়ে আমি আবার ফিরে আসবো। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন সম্মানিত দর্শক প্রশ্ন রেখেছিলেন, তিনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবেন এবং তার রেফিউজি স্ট্যাটাস রয়েছে। তার প্রশ্ন ছিল দুটো মূলত। প্রথমত, তারকে কি কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিনা, এবং তার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা। আমি প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছিলাম যে তার কোনো ফি লাগবে না, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটি নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম, যে কারণে আমি তাকে সরাসরি না দিয়ে আমি বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পরে এসে দেবো। তো একটু কবির ভাষায় আমি বলতে চাচ্ছি যে বৃক্ষ সে নামে নয় গুণে পরিচয়। যারা হাজার হাজার দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, কেন এই কথাটি বলেছি, আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে একজন অতি শ্রেষ্ঠ একজন আইনজীবী, বিখ্যাত একজন আইনজীবী, যাকে মন থেকে প্রাণ থেকে শ্রদ্ধা করি, ব্যারিস্টার এবং সলিসিটর এম.কে হাসান ভাই। আমি তার নামটি আরেকবার উচ্চারণ করছি, ব্যারিস্টার এবং সলিসিটর এম.কে হাসান ভাই। তার সাথে আমি বিজ্ঞাপন বিরতির মাঝখানে কথা বলেছিলাম তার মূল্যবান উপদেশ নেবার জন্য, কারণ আমার মনে কনফিউশন ছিলাম। আমি সবসময় তার দ্বার প্রান্তে পৌঁছে যখনই আমার যদি কোনো প্রশ্ন আমার মাথায় আসে, বলার সাথে সাথে তিনি আমাকে যে উত্তরটি দিয়ে দিয়েছেন, এবং সেটি সুসংবাদ এই দর্শকের উদ্দেশ্যে। তিনি বলে দিয়েছেন যে মহিদ খান, যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, যাদের ব্যাকগ্রাউন্ড রিফিউজি ছিল, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে না। এবং সুতরাং তার উপদেশের উপর ভিত্তি করে, এবং আমি আমার হোম অফিসের যে রিকোয়ারমেন্ট সেটি আমি চেকব্যাক করে দেখেছি, সেই চেকব্যাক করে দুটোকে একসাথে করে আমি সেই সম্মানিত দর্শকের উদ্দেশ্যে বলছি, সম্মানিত দর্শক, যারা রেফিউজি স্ট্যাটাসে ইংল্যান্ডের ভিতরে রয়েছেন এবং যারা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য মহা সুসংবাদ। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে না। তাদেরকে B1 টেস্ট পাস করতে হবে না, তাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে না। তবে এখানে একটি কিন্তু রয়েছে, যখন ভবিষ্যতে তারা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু তাদেরকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্টও পাস করতে হবে, B1 টেস্টও পাস করতে হবে। তো এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি সেই সম্মানিত দর্শক যিনি প্রশ্ন করেছিলেন তিনি তার প্রশ্নের উত্তর সরাসরি পেয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই শ্রেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম.কে হাসান ভাইকে, যিনি তার মূল্যবান সময় থেকে আমাকে একটু দিয়ে তিনি তার মূল্যবান উত্তরটি দিয়ে দেওয়ার জন্য। আমি মূল্যবান উত্তরটি আমার গবেষণার মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিতে পেরেছি। ধন্যবাদ এম.কে হাসান ভাই, ধন্যবাদ সেই দর্শককে। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। এখানে দুটো কল একসাথে চলে এসেছিল, একজন মহিলা দর্শক ছিলেন প্রথমে, পরে একজন পুরুষ দর্শক ঢুকে গিয়েছেন। নতুন ভাইয়া, ভাইয়া আপনার নাম কি? হ্যালো হ্যালো হ্যালো, দুটো ভয়েস শুনতে পাচ্ছি। যে কোনো একজন কাইন্ডলি আমার সাথে কথা বলবেন। বোধহয় আপনার টেলিভিশন দেখে আমাকে ফলো করছেন। টেলিভিশন সাউন্ড ফর দ্য টাইম বিং কমিয়ে দিয়ে টেলিফোনটা কাছে এনে এভাবে কথা বলুন আমার সাথে কাইন্ডলি। জি বলুন। হ্যালো, আপনি ব্যাকগ্রাউন্ডে টেলিভিশন সাউন্ডটি কমিয়ে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন প্লিজ। জি বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইসলামগঞ্জ থেকে বলছিলাম ভাই। কাইন্ডলি আপনার টেলিফোনটা মোবাইলের কাছে এনে কথা বলুন প্লিজ। হ্যালো, এখন দেখেন খুব ক্লিয়ার। জি বলুন ভাই। আমি ইসলামগঞ্জ থেকে বলছিলাম। জি আমার নেক্সট এবার জি বলুন ভাই। জি, আমার একটা ছেলে আপনার এখানে জন্ম আর কি 10 বছর হয়েছে। জি হ্যাঁ। এখন আমরা ওর জন্য আর কি ওই যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো আর কি। এখন জি। তার জন্য কি কি পেপার লাগবে এবং এটা সাকসেসফুল হতে কতদিন লাগবে? অবশ্যই অবশ্যই। ফিস কত? আমি বলছি আপনাকে ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে যে বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে আপনি 10 ইয়ার্স লিভ টু রিমেইন আছে আর কি। ঠিক আছে, মানে আপনার বাচ্চাটার এখন 10 ইয়ার্স ইংল্যান্ডে হয়ে গেছে এবং এই বাচ্চার ক্ষেত্রে যে ব্রিটিশ সিটিজেনশিপ, যেহেতু আপনার প্যারেন্টস ব্রিটিশ সিটিজেন ছিলেন না, বলছি আমি উত্তর দিয়ে দিচ্ছি। আপনার ফি কত লাগবে এবং এবং ডকুমেন্টসগুলি কী তাও বলে দিচ্ছি আপনাকে। তো বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের বাবা এবং মা ব্রিটিশ সিটিজেন, তারা সরাসরি ব্রিটিশ সিটিজেন হয়ে যান বাই বার্থ। কিন্তু যে সমস্ত বাবা মা ব্রিটিশ সিটিজেন নয়, বাট তাদের ছেলেমেয়েরাও কিন্তু আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস তারাও কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হন। তাদের ভিতরে একটি ক্রাইটেরিয়া হচ্ছে এই যে আপনি যে প্রশ্নটি করেছেন, আপনার বাচ্চা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তার 10 ইয়ার্স ইংল্যান্ডে কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এই বিষয়টি সেকশন 3 যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাক্ট 1981-এর যে অ্যাক্টটি রয়েছে, সেই অ্যাক্টের অধীনে এটিকে কনসিডার করা হবে এবং এটিকে কনসিডার করা হবে আন্ডার দি ডিসক্রিশনারি পাওয়ার অফ দি সেক্রেটারি স্টেটস। এটি এমন না যে আপনার বাচ্চা ইংল্যান্ডে জন্মগ্রহণ করার কারণে এবং 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার কারণে তাকে দিতে বাধ্য সেক্রেটারি স্টেটস, এটি কিন্তু সেরকম না। এটি হচ্ছে তার ডিসক্রিশনারি পাওয়ার। আপনাকে এটি এস্টাবলিশ করতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে। সেগুলি কী কী? আপনারা যে ইংল্যান্ডে রয়েছেন, আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটি সাবমিট করতে হবে, বাচ্চার বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এর পাশাপাশি বাচ্চার যে প্রাইভেট লাইফ যেটা ইংল্যান্ডে এস্টাবলিশ হয়েছে সেগুলি আপনাকে এস্টাবলিশ করতে হবে। ওর যে কানেকশনস উইথ ইউকে, বাচ্চার স্কুলের সার্টিফিকেট, জন্মের পর থেকে এখন পর্যন্ত যতগুলি ডকুমেন্টস আছে, বাচ্চাটার বার্থ সার্টিফিকেট, রেড বুক, এর পাশাপাশি জিপির কাছ থেকে চিঠি, স্কুল থেকে তার যে প্রোগ্রেস রিপোর্টসগুলো প্রত্যেক বছরের শ্রেণীভুক্ত করতে হবে আপনাদেরকে। এবং পাশাপাশি আপনি যে এই বাচ্চাটার বাবা এবং বাচ্চাটার মা এরা যে একসাথে আছেন সেগুলোর এভিডেন্স না, একসাথে না থাকলে কোনো সমস্যা নেই, বাট আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সাবমিট করতে হবে যে বাচ্চাটা তো আকাশ থেকে আসেনি, বাচ্চাটা এসছে ফ্রম দি রিলেশনশিপ। সেটা এস্টাবলিশ করার জন্য আপনাদের ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফিটি কত হবে সেই বিষয়টি আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। যে চিলড্রেন অ্যাপ্লিকেশন ফি ব্রিটিশ সিটিজেনশিপ। তো এক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের যেহেতু এটি বাচ্চা সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন ফিটি বোধ হয় সামওয়্যার 1012 পাউন্ডের মতো এরকম হবে অ্যাপ্লিকেশন ফি। তো আমি তারপর চেক ব্যাক করে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কনফার্ম করছি আপনাকে যে বাচ্চাদের এই অ্যাপ্লিকেশন ফিটি হচ্ছে 1012 পাউন্ড। তবে আপনাদের জন্য আরেকটি সুখবর বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোর্ট অফ অ্যাপিল থেকে রিসেন্টলি একটি জাজমেন্ট এসেছে, যে জাজমেন্ট বলা হয়েছে যে বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ফিটি ইম্পোজ করা হচ্ছে 1012 পাউন্ড, এটি আনলফুল। এই ধরনের একটি জাজমেন্ট এসেছে কোর্ট অফ অ্যাপিল থেকে। সুতরাং যিনি আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডিল করবেন তার মাধ্যমে আপনি বলে দেবেন যে বাচ্চাটি এখানে জন্মগ্রহণ করেছিল এবং আপনি অ্যাপ্লিকেশন ফি, সেই ফিটি হচ্ছে 1012 পাউন্ড, সেই ফিটি সাবমিট করতে হবে। আর যদি আপনি ফিটি সাবমিট না করে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কোর্ট অফ অ্যাপিলের যে লিডিং যে কেসটি রয়েছে হাইকোর্টের, কোর্ট অফ অ্যাপিল থেকে এটা এসেছে এবং কেস লটির নাম হচ্ছে আর প্রজেক্ট ফর দি রেজিস্ট্রেশন অফ চিলড্রেন অ্যাজ ব্রিটিশ সিটিজেন্স অ্যান্ড অ্যানর ভার্সেস সেক্রেটারি স্টেটস ফর দি হোম ডিপার্টমেন্ট 2021। 2021 সালে একটি কেস ল, যে কেস লতে কোর্ট অফ অ্যাপিল ঘোষণা করেছে যে বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপ ফি যেটি 1012 পাউন্ড, এটি আনলফুল। তো অ্যাপ্লিকেশন ফিটি হচ্ছে 112 পাউন্ড। এখনও আইন আসেনি যে আইনের মাধ্যমে বলা হয়েছে যে আপনারা ফি দেবেন না, তবে কোর্ট অফ অ্যাপিল থেকে 2021 একটি জাজমেন্ট এসছে এই ফিটি আনলফুল। তো আমি আপনাদেরকে কতটুকু কী পরিমাণ ফি দিতে হবে সেটি বলে দিয়েছি এবং কোর্ট অফ অ্যাপিলের সর্বশেষ যে সিদ্ধান্ত সেটি বলে দিয়েছি, প্লাস কী কী ডকুমেন্টস লাগবে সেটি বলে দিয়েছি। আশা করি এই ক্ষুদ্র গাইডেন্স ফলো করে আপনি যদি সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, হয়তোবা 2021 আপনার ছেলে ব্রিটিশ সিটিজেন হয়ে যাবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাইয়া, আমার নাম শিউলি, আমি ওল্ডাম থেকে বলতেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমার বোনের ছেলে, উনি ইউরোপ কান্ট্রিতে আসছেন। আসার পরে উনি আন্ডারেজ কেস অ্যাপ্লাই করছেন
এখন আমি মানে শুনেছি যে এই দেশে যদি ইউরোপ কান্ট্রি থেকে মানে ব্রিটেনে যদি কেউ থাকে ফ্যামিলি ব্রিটিশ ওনার জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা ইউরোপে আন্ডার এজ কেস আছে। তো এটার জন্য আমাকে কি কি করতে হবে বা কি কি দেখাতে হবে? আপনি কিন্তু আমাকে কনফিউজ করে ফেলেছেন। আপনি বলেছেন যে আপনি ব্রিটিশ আর আপনার বোনের ছেলে ইউরোপে আসছে, তাই তো? আপনি ওনাকে নিয়ে আসতে চাচ্ছেন এখানটায়? হ্যাঁ, ওনার আন্ডার এজ কেস অ্যাপ্লাই মানে আন্ডার এজ কেস আছে। আন্ডার কি বলেন? হ্যালো, ইয়েস, হ্যালো, কি বলেন? আন্ডার উনি আন্ডার এজ কেসের মাঝে আছেন, ওনার বয়স এখন 16। আন্ডার এজ কেস মেরেছেন উনি ইউরোপে গিয়ে, তাই তো? জি জি জি। এবং আপনি বলছেন যে আপনি ওনাকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনার বোনের ছেলে যদি ইউরোপে গিয়ে থাকেন, আন্ডার এজ যদি হয়ে থাকে, আপনি ব্রিটিশ সিটিজেন, আপনি যে এখানে নিয়ে আসবেন এই ধরনের কোনো রুলস ইমিগ্রেশন রুলসের ভিতরে নেই। এই ধরনের কোনো রুলস ইমিগ্রেশন লয়ের ভিতরে নেই। কোনো লয়ের ভিতরে নেই এটা? জি না। না, এটা তো শুনছি যে মানে আনা যায় বা অনেকেই আসছে এরকম, বা এখন তো ইউরোপ থেকে বের হয়ে গেছে বা বুঝতেছি না এখন আসছে। আপনি যে একটি বিষয় আপনাকে বুঝতে হবে এখানটায়, অন্যান্য যে রুটসগুলো রয়েছে, একটি রয়েছে সুরেন্দ্র সিং রুট, আরটি হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে কেউ যদি গিয়ে সেখানে প্রাইভেট লাইফ এস্টাবলিশ করে এবং তার সাথে ফ্যামিলি মেম্বার হিসেবে ইংল্যান্ডে ঢোকা, দু জিনিস। বাট আপনি যেটা বলছেন যে ইউরোপে গিয়ে আপনার বোনের একটি ছেলে আন্ডার এজ, সে ইউরোপে গিয়ে কি করেছে? সে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাই তো? জি। যদি অ্যাসাইলাম ক্লেম করে থাকে ইউরোপে গিয়ে, আমি আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি, আপনি আনতে পারবেন না। আচ্ছা, আমি দুঃখিত এভাবে বলার জন্য, কেননা এক একজন এক সাইড থেকে একইভাবে অ্যাড্রেস করে এবং সবার প্রতি মানে বিন্দুভাবে শ্রদ্ধা রেখে, কারণ ব্যাকগ্রাউন্ড না জেনে, এবং আপনার হয়তোবা ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু লিঙ্ক থাকতে পারে, যে লিঙ্কটির মাধ্যমে হয়তোবা দেয়ার মাইট বি সাম কাইন্ড অফ কানেকশনস উইচ আই ডোন্ট নো। এখানে তো ওরা জিজ্ঞেস করে যে তোমার কেউ আছে নাকি কোনো দেশে, যদি বলে যে আমার আছে, কখনোই এরকম হলে পৃথিবীর লাখ লাখ যে মাইগ্রেন্ট তারা কিন্তু সবাই ইউরোপে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করে এখানে চলে আসতে বল। এটা আইনটা এরকম না। শুনছি তো অনেকেই আসছে, শুনছি, বা অনেকের প্রসেসিং চলতেছে। একটা কথা বলছি আপনাকে, মানে কান নিয়ে গেলে ছিলে এই বলাটা, আপনি ছেলে পিছনে দৌড়ানো না দৌড়ে আগে কানটাকে দেখতে হবে কানটা আছে কিনা, বুঝতে পেরেছেন তো? অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ধরনের কথাবার্তা বলা আর প্র্যাকটিক্যালি নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বোঝা, দু জিনিস বল। তো সুতরাং অন্যের কথায় কানে কথায় আপনি দৌড় মারবেন না, এবং অন্য কোনো জায়গা থেকে আপনার টাকা পয়সাও অপচয় করবেন না, খরচ করবেন না আপনি। এবং যাদের কাছ থেকে শুনেছেন তারাও বিজ্ঞ আইনজীবী, যদি শুনে থাকেন কোনো আইনজীবীর মুখ থেকে, নিশ্চয়ই সেই আইনজীবী তাদের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অথবা আইনের কোনো ধারা থেকে আপনাকে বলেছিলেন যে ধারাগুলো তাদের রিলেভেন্ট কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সুতরাং এক একটা কেস এক এক ধরনের, একটা কেসে অ্যালাউড হয়ে যাওয়ার অর্থ এই না যে আপনার কেসের ক্ষেত্রে সেটা অ্যালাউড হবে। আমি আপনার ক্ষেত্রে যে বিষয়টা রিলেভেন্ট আমি সেটা বলে দিয়েছি বোন আপনাকে। ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাগতো না গরু সুদা এটি করে এটি হ্যালো, দিত না যে কই গরু সুদা পরে কেন পরে কই দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন নাকি আপনি টেলিভিশন দেখছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আপনি বোধহয় আমাকে টেলিভিশনে দেখছেন, কাইন্ডলি টেলিভিশনে আমাকে ফলো না করে টেলিফোনে সরাসরি আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন। ইউরোপ থেকে আসছি, আমার পাসপোর্ট আছে, ইউরোপিয়ান পাসপোর্ট, আমি সিটিজেনশিপ করছি। ভালো স্যার। আপনি কিন্তু আমাকে প্রশ্ন করছেন আবার টেলিভিশন দেখছেন, কাইন্ডলি টেলিভিশনটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন। প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। ওকে স্যার, প্লিজ এখন বলতেছি। স্যার আমি ইউরোপিয়ান পাসপোর্ট, জি বলুন। স্পেন থেকে আসছি, আমি ওয়াইফ আর 2টা বাচ্চা নিয়ে আসছি। জি বলুন, শুনছি। তখন এখন আমি এখানে ফ্রি সেটেলমেন্ট করছি, সবকিছু ঠিক হয়েছে। এখন আমার হয়ে গেছে কি 3 বছর। জি, এখন কি 2 বছর পরে আমি ইনডিফিনিট লিভ করতে হইলে লাইফ ইন দি ইউকে দেওয়া লাগবে নি, এটা জানতে চাইছিলাম। আরেকটা প্রশ্ন স্যার, আমার শ্বশুর শাশুড়ি আছেন দেশে, আমি ওনার জন্য আনতে চাইতেছি। আমার ওয়াইফের বাংলাদেশ পাসপোর্ট, তিনি 5 ইয়ার্স লিভ দি রিমেন্ট পাইছেন এখানে। এখন চাইতেছি আমার শ্বশুর শাশুড়ি আর আমার একটা শালি আনার জন্য, শালির বয়স
20 বছর। কি আমি জুনের ভিতরে একটা আনতে পারবো কি না, এটা আমার একটু বললে। বলছি আপনাকে, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি আপনাকে। আপনার শ্বশুর শাশুড়িকে আপনি আনতে পারবেন কিনা? অবশ্যই, যেহেতু এই শ্বশুর শাশুড়ির সাথে কানেকশন হচ্ছে আপনার ওয়াইফের। আপনি শুনতে পাচ্ছেন আপনার কথা? আপনার ওয়াইফের ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হচ্ছে এই শ্বশুর শাশুড়ি। সুতরাং অবশ্যই ওনাদেরকে 30 জুনের আগে আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারছেন আপনি, এবং সেক্ষেত্রে আপনার ওয়াইফ হবে মানে মেইন স্পন্সর, ওনার ডাইরেক্ট যে লিঙ্ক ফ্যামিলি মেম্বার্স সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করার জন্য। কিন্তু আনফর্চুনেটলি হলেও আপনার প্রিয়তমা যে আপনার এই যে শালিকা, তাকে আপনি আনতে পারবেন না, কারণ আপনার শালিকা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের ক্যাটাগরিতে পড়ে যাবে আনফর্চুনেটলি। সুতরাং আপনার বোন যেটি করতে পারবেন, আসলে আপনার ওয়াইফ যিনি করতে পারবেন, প্রিয়তমা স্ত্রী, উনি ওনার বাবা মা অর্থাৎ আপনার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেক্ষেত্রে 18,600 পাউন্ডের যে ইমিগ্রেশন রুলস যে রিকোয়ারমেন্টসগুলি মিনিমাম ইনকাম সংক্রান্ত বিষয়, সেগুলি আপনাদের শো করতে হবে না। এটি অ্যাপ্লিকেবল নয়, বাট এগুলি শো করতে হবে না, কিন্তু আপনাদের মিনিমাম ইনকাম শো করতে হবে এটি এস্টাবলিশ করার জন্য যে আপনাদের কি বলবো এই ইংল্যান্ডে আপনাদের এনাফ ফান্ডস রয়েছে এবং এনাফ ইনকাম রয়েছে, এবং আপনারা পাবলিক ফান্ডের উপর ডিপেন্ডেন্ট না। ওনারা এখানে আসলে ওনারা পাবলিক ফান্ডের উপর ডিপেন্ডেন্ট হবে না, এই বিষয়টি এস্টাবলিশ করার জন্য। আমি প্রচুর অ্যাপিল পাচ্ছি অতি সাম্প্রতিক সময়ে, যে অ্যাপিলগুলো আসছে একমাত্র কারণ ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেন্টগণ তারা ঠিকই অ্যাপ্লাই করেছেন, ক্রাইটেরিয়া করেছেন, কিন্তু আর্নিং এনাফ ছিল না, তারা পাবলিক ফান্ডসের উপর ডিপেন্ডেন্ট, অন দ্যাট বেসিস তারা রিফিউজ করে দিয়েছে। এই হলো একটি বিষয়। আর যখন আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন রুটে সেটেল স্ট্যাটাস এবং প্রি সেটেল স্ট্যাটাস এগুলির অধীনে কিন্তু আপনাদেরকে এখন বর্তমানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হচ্ছে না, কারণ সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। বাট ভবিষ্যতে যখন নতুন আইন আসবে এবং নতুন আইনের অধীনে যখন এই ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেন্টদের জন্য প্রযোজ্য যে ট্রানজিশনাল যে পিরিয়ডটি রয়েছে এটি পার হয়ে যাবে, তখন কিন্তু ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান মাইগ্রেন্ট একই ক্যাটাগরিতে ভুক্ত হয়ে যাবেন, এবং তখন ভবিষ্যতের আইনের অধীনে আপনাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা আপনাদেরকে পাস করতে হবে। তবে যেহেতু আপনি প্রি সেটেল স্ট্যাটাস নিয়ে নিয়েছেন ডিসেম্বর 2020 আগে, 31 ডিসেম্বর 2020 আগে, সুতরাং আপনার ক্ষেত্রে ভবিষ্যতে যখন আপনি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবেন, এই আইনটি তখন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং আপনার হচ্ছে লাস্ট ব্যাচ, মানে 31 ডিসেম্বর 2020 আগে যারা অ্যাপ্লাই করেছেন প্রি সেটেল স্ট্যাটাস যারা পেয়ে গেছেন, তাদের জন্য সুখবর হচ্ছে এই, তারা যখন ভবিষ্যতে 3 বছর শেষ করে 5 বছর শেষ করার পরে যখন তারা সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবেন, এটাকে তখনও সেটেল স্ট্যাটাস থাকবে, তখন এটা ইনডেফিনিট হবে না। তার কারণ আপনারা ফর দ্য টাইমিং আন্ডার দি এক্সিস্টিং ইমিগ্রেশন রুলসের অধীনে আপনাদেরকে পারমিশন দেওয়ার কারণে ভবিষ্যতের যে ট্রানজিশনাল যে পিরিয়ডটি সেটি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং সেই পিরিয়ডের অধীনে আপনারা সেটেল স্ট্যাটাস পেয়ে যাবেন, এবং তখন আপনাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো টেস্ট আপনাদের পাস করতে হবে না। বাট ভবিষ্যতে এই ট্রানজিশনাল পিরিয়ডে পার হয়ে গেলে পরে যারা ইংল্যান্ডে ইউরোপিয়ান মাইগ্রেন্ট যারা ঢুকছেন, যারা ইংল্যান্ডে সেটেল হবেন, তাদের ভবিষ্যতের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? দয়া করে কাইন্ডলি আপনি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। জি জি, আমার দুইটা কোয়েশ্চেন। জি, বলেন। জি, আচ্ছা, আমার প্রথম কোয়েশ্চেন হলো, আমার আম্মা ফ্যামিলি মেম্বার হিসেবে উনি পাইছে, ওই পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইছে, এখন উনি বাংলাদেশে যাওয়ার জন্য চাচ্ছে আর কি। তো এখন ওই বাংলাদেশে গেলে কি ওনার কি ওই সময় সেটা হবে আসার সময়, নাকি আবার ওনার কি একটা কার্ড নাকি এখন নতুন ভাবে এটা নিতে হবে, এটা আমি জানি না, এটা একটু বলবেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমার ইউরোপিয়ান পাসপোর্ট, তো আমিও সেটেল ওই প্রি সেটেলমেন্ট করে ফেলছি, সবকিছু ঠিক আছে, আমি যদি বাংলাদেশে যাই আমারও কি এই কার্ড এটা লাগবে কিনা, আর এই কার্ড যদি লাগে আমি কোন ওয়েবসাইটে যাব এবং কিভাবে আমি এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করবো, প্লিজ একটু বলবেন। চমৎকার প্রশ্ন করেছেন। অবশ্যই আপনাদের যাদেরকে ফ্যামিলি পারমিট দেওয়া হয়েছে, আপনার মা বাংলাদেশ থেকে যিনি এসেছেন, যাকে ফ্যামিলি পারমিট দেওয়া হয়েছে। হ্যালো, আপনি বোধহয় টেলিভিশন ফলো করছেন, কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন,
টেলিফোনে সরাসরি কথা বলুন, তাহলে আপনার শুনতে সুবিধা হবে, নয়তো আমরা ইকো শুনতে পাচ্ছি। তো প্রথমত আপনার মা যখন ট্রাভেল ব্যাক করবেন বাংলাদেশে এবং আসা যাওয়ার ক্ষেত্রে যাতে করে ওনার কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে যে কার্ডটি রয়েছে সেই কার্ড মানে যে পারমিটটি রয়েছে সেই পারমিটটি যদি আপনি কার্ডে যদি সুইচ করে ফেলেন, এটি আপনাদের জন্য আর কোনো প্রশ্ন তৈরি করবে না। আর আপনার ক্ষেত্রে যে আপনার ইউরোপিয়ান পাসপোর্ট এবং আপনার এখানে প্রি সেটেল স্ট্যাটাস রয়েছে, অবশ্যই এই যে পারমিশনটি আপনাকে অবশ্যই এটি কার্ডে নিয়ে নিতে হবে। কেননা বর্তমানে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই পারমিশনগুলি আসছে জাস্ট প্রিন্টেড ফর্মে, এটি চিঠির মাধ্যমে আসছে। এবং এই কারণে এই যে এই পারমিশনটিকে আপনাকে যেটি করতে হবে, একটি প্রেসক্রাইব ফর্ম আছে এবং এই ফর্মটিতে আপনি অ্যাপ্লাই করে হোম অফিসে যদি সাবমিট করেন আপনি, তাহলে আপনাদেরকে যতটুকু সময়ের জন্য আপনাদেরকে পারমিশনটি দেওয়া হয়েছে ওই পেপার ফর্ম্যাটে, সেই পেপার ফর্ম্যাটে পারমিশনটা আপনাদের কার্ডে চলে আসবে এবং এই কার্ডটি নিয়ে তখন আপনি ট্রাভেল করতে পারবেন বাংলাদেশে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই ভালো আছেন? আমি সামাদ হইলাম ভাই, সাউথুল থাকি। ভাই সাহেব ভালো আছি, আপনি ভালো আছেন নি? জি ভালো আছি। আমি একটা কথা বলি, অত চেষ্টা করলাম সিরিয়াসলি বাতার জন্য পারলাম না ভাই সাহেব, দুঃখিত। কই যাই কেম তো ভাই ভালো হইব। থ্যাংক ইউ। একটা কথা কই আপনারে, বাই হার্ট আমি সিলেটি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব ভাই সাহেব। আচ্ছা ভাইয়া, আমি নানি অ্যাপ্লাই করলাম এই সিটিজেনশিপ লাগে জানুয়ারির 28 তারিখ। জি। তো ফেব্রুয়ারির 7 তারিখ আমার সিটি দিল, 5 তারিখ আমার পয়সা নিল। সিটির মধ্যে লেখা 45 ডে ভিতরে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতাম। কি বলছে? ফিঙ্গারপ্রিন্ট আমি কিলা দিতাম, তারা তো আমার তো বায়োমেট্রিকও লাগে কোনো জোর দিল না। ভাই সাহেব একটু আস্তে করুন। আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন জানুয়ারি 28 তাই তো? জি জি, জানুয়ারি 28 তারিখে। 28 তারিখে, জি। আর ওরা আপনাকে রিপ্লাই পাঠিয়েছে ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি 4 আমার সিটি দিছে এবং আমি পয়সা দেখছি যে আমার 5 তারিখ পয়সা নিছে নাকি। জি জি হ্যাঁ। তো এখন আমি জানতে চাইলাম ওখানে নাকি যে ই বায়োমেট্রিক তারা কোনদিন দিত আমার, এখন আজ তো 1 মাস হয়ে গেল, 1 মাসের উপরে। আমি তারা ফোনও করলাম জি ফেব্রুয়ারির 9 তারিখ। জি। তারা কইলো তোমরা এক কাম করো, তোমরা আমরা ইমেল দো। জি। ইমেল দিলাম আর কি। ইমেল দেওয়ার পরে এখন তো খালি ইমেলও দিল, আগে স্টেম ওয়ার্কিং ডে। আমি বুঝতে পেরেছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে আর কতদিন সময় লাগতে পারে, তাই তো? জি জি জি। এখন ইমেলও দিলাম তারারে, আমি আবার অভিজ্ঞতা দিলাম তারারে। এখন তো কোনো আগে ডায়াবেটিক হলে কোনো সিটি হয় না। আপনি এটা নিয়ে কোনো পেরেশান হবেন না, আপনি পেরেশান মুক্ত থাকবেন। আপনি এই কারণে জানুয়ারিতে আপনি অ্যাপ্লাই করেছেন, এটা জাস্ট মার্চ মাস এসেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে মাঝখান দেখলে একটা মাস পার হয়েছে, 2 মাসও পার হয়নি ভাইয়া। সাধারণত এখন কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক এগুলি হওয়ার কারণে হোম অফিসের ভিতরের অনেক অফিসাররা, অনেক কেস ওয়ার্কাররা ওরা এই কোভিড-19 কন্ট্রাক্টেড হয়ে ওরা অ্যাফেক্টেড হয়ে গিয়েছে। এবং এমনকি কোর্টের ভিতরেও আমরা দেখেছি বিভিন্ন কোর্টের জাজেরা আপনার এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছেন এবং অ্যাজ এ রেজাল্ট ওদের ভিতরে ওয়ার্কলোডটা অনেক বেশি, কিন্তু ওদের স্টাফ সংখ্যা কম। এই কারণে প্রেসক্রাইব যে টাইম লিমিট, সেই টাইম লিমিটের ভিতরে এরা সিদ্ধান্ত দিতে পারছে না। আপনি মানে মনে কোনো কষ্ট পাবেন না। আপনি হয়তো বা এমন হতে পারে এই মার্চের ভেতরেই আপনাকে যে ডকুমেন্টসগুলো হোম অফিস থেকে আসার কথা, ইনভিটেশন লেটার যেটা আসার কথা, আপনাকে দিয়ে দেওয়া হতে পারে। আপনি মার্চ পর্যন্ত অপেক্ষা করেন। যদি মার্চের ভেতরে না আসে, মার্চের এন্ডে আপনি ওদেরকে একটি যে চিঠি পেয়েছেন, যে ওরা 4 তারিখে আপনাকে যে চিঠি দিয়েছে, সেই উপরের চিঠির অ্যাড্রেসে মেনশন করে আপনি ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন যাতে করে আপনাকে ইনভিটেশন দেওয়া হয়। আপনি কোনো টেনশন করবেন না। আমার কথা হলো যে বায়োমেট্রিকটা দিলে আগে এবং কোনো সমস্যা না, টাইমও নো। বায়োমেট্রিকটা আগে তারা লেখছে এই সিটির মাঝে, সিটি দিছে 7 তারিখে, 45 ডে ভিতরে আমি বায়োমেট্রিক দিতাম না। আমি কেমন দিতাম, তারা বায়োমেট্রিক করতে কোনো চিঠিও দিল না। এই কারণে টেনশন করবেন না। আগে তো বায়োমেট্রিকের যে চিঠিটা আসতে হবে তো আপনার কাছে না আসতে পারে তো আপনি দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। অনেক সময় মানে ভিতরে কেস ওয়ার্কাররা মানে অ্যামালগেমেট করে ফেলে। যদি কোনো কেস ওয়ার্কার অসুস্থ হয়ে যায়, আরেকজন কেস ওয়ার্কার ওইখান থেকে কেসটা নিলে অনেক সময় সে ট্র্যাকগুলি ফলো করতে পারে না। বাট যেহেতু আপনি একটি চিঠি পেয়েছেন এবং ওরা বলেছে আপনাকে 48 ডেজের ভিতরে আপনাকে বায়োমেট্রিক্স দিতে হবে, এটি একটি ওয়ারিং একটি সাইন। আপনি ইমিডিয়েটলি যে চিঠি পেয়েছেন সেই চিঠিতে আপনি আবার যোগাযোগ করেন, যোগাযোগ করে বলেন যে আপনি এখন বায়োমেট্রিকের জন্য কোনো চিঠি পাননি, আপনি খুব ওয়ারিড, আপনি খুব কনসার্ন, যাতে করে খুব শীঘ্রই আপনাকে বায়োমেট্রিকের জন্য চিঠি দিয়ে দেওয়া হয়। তাহলে হবে কি, আপনার কমিউনিকেশন, ওদের চিঠি, এই দুটো আপনাকে হেল্প করবে ভবিষ্যতের জন্য।
ঠিক আছে ভাইয়া? জি 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 জি। এই গ্যাপটা আপনি রাখবেন না, গ্যাপটা রাখলেই কিন্তু আপনি ফেসে যাবেন মাইন্ড। আমিও ভাইয়া ও যদি তো ইমেলও দিলাম, ফোনও দিলাম, তারা হইলো আর কি। আপনি যদি ইমেল যদি দিয়ে থাকেন, ইউ হ্যাভ ডান ইয়োর পার্ট, তারপরে আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলে আপনার কেসটা আরও স্ট্রং হবে ভবিষ্যতে। এটি বলে ওরা রিফিউজ করতে পারবে না যে আমরা তো তোমাকে বায়োমেট্রিক চিঠি পাঠিয়েছিলাম, তুমি দাওনি, এটি বলে রিফিউজ করতে পারবে না, তার কারণ আপনার কাছে এভিডেন্স রয়েছে। ঠিক আছে? জি জি জি। নো ওয়ারি, ডোন্ট ওয়ারি, নো ওয়ারিজ, ডোন্ট ওয়ারি, আপনি টেনশন মুক্ত থাকেন ভাইয়া। জি জি জি, ইনশাআল্লাহ। এদিকে আমি তার বারসাইলাই মানে ও মাসটা না না। জি, আপনি এই মাসটা বারসাইবা। আমি আপনাকে আবার সুন্দর করে বলে দিচ্ছি, আপনি দুটো কাজ করবেন। আপনি তো অলরেডি একটি ইমেল পাঠিয়ে দিয়েছেন আপনি, এবং ওরা আপনাকে ইমেলে কোনো রিপ্লাই দেয়নি। ওই একই ইমেল আপনি আবার রিফরওয়ার্ড করেন আপনি ওদের জন্য। ওদেরকে বলেন যে আপনি খুব কনসার্ন, আপনি খুব ওয়ারিড, কেন আপনার ডেডলাইন পার হয়ে যাচ্ছে, 45 ডেজের ডেডলাইন পার হয়ে যাচ্ছে। এবং এই দুটা ইমেল আপনি যদি পাঠিয়েছেন, সেই দুটার ইমেল প্রিন্ট আউট করে ফেলবেন। প্রিন্ট আউট করে যেই অ্যাড্রেস থেকে আপনার কাছে চিঠি এসছে 4 তারিখে, সেই অ্যাড্রেসে ওদের কাছে আপনি সরাসরি চিঠি দিয়ে বলবেন যে দেখো, আমি এখনো আই এম স্টিল ওয়েটিং ফর ইউ টু সেন্ড মি দি বায়োমেট্রিক লেটার অ্যান্ড 48 days টাইম লিমিট ইজ অ্যাবাউট টু এক্সপায়ার, কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি একটা বায়োমেট্রিক চিঠি পাঠাও, অ্যান্ড আই এম অ্যাটাচিং দি 2 emails that I have sent recently for your attention। এটি বলে আপনি যদি পাঠিয়ে দেন, আশা করি এই 2021-এর এই যে মার্চ অথবা এপ্রিলে আপনি আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঠিক আছে, আর কোন টেনশন করবেন না ভাইয়া। ধন্যবাদ। প্রোগ্রামটা খুব ভালো লাগে, আমরা দেখলাম। কি বলেন, আরেকবার বলেন। আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে এবং আমরা দেখলাম টিভির মাঝে। থ্যাংক ইউ। আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদেরকে ভালো কাজ করার চেষ্টা করতে হবে, এবং আমাদের অনুষ্ঠানের শুরুতে আমি সূরা আল বাকারার একটি বিখ্যাত একটি শক্তিশালী একটি আয়াত দিয়ে আমি বলেছিলাম যে নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মীদেরকে পছন্দ করেন। ধন্যবাদ। তো এই ছিল এই অধ্যায়ের সর্বশেষ 10 প্রশ্ন। আমরা আবার ফিরে আসবো বিজ্ঞাপন বিরতির পর। আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটিকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছিলাম। বিজ্ঞাপন বিরতির এই অধ্যায়ে তার ব্যতিক্রম হবে না। তবে শুরু করার পূর্বে একটি ক্ষুদ্র আপডেট আপনাদেরকে দিচ্ছি। প্রচুর দর্শক বিজ্ঞাপন বিরতির মাঝখানে আমাকে প্রশ্ন রেখেছিলেন যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে একটি ক্ষুদ্র একটি আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন যে যুক্তরাজ্যে প্রায় হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে অধ্যয়ন করছেন, এবং অতীতের বিভিন্ন যে হোম সেক্রেটারি যারা ছিলেন তারা কিন্তু ইমিগ্রেশন রুলসগুলোকে খুব টাইট করেছিলেন স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফটাকে সুন্দর করার জন্য তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন রুলসকে অনেক শিথিল করেছেন, এবং তাদেরই একটি পার্ট হিসেবে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে যে রুটটি আগে ছিল, যে রুটটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে রুটটির অধীনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগণ তাদের অধ্যয়ন শেষ করার পর 2 বছর যুক্তরাজ্যে কাজ করার যে পারমিশন পেতেন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এই ক্যাটাগরিতে, সেই রুটটিকে যুক্তরাজ্য সরকার আবার ওপেন করে দিয়েছে। সেজন্য বর্তমান যুক্তরাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আইন অধিকার অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এই আইন টিভির পক্ষ থেকে। এবং এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটি এটি 2 বছরের জন্য প্রযোজ্য হবে, এবং এক্ষেত্রে অনেক রিল্যাক্স করে এই রুলটি করা হয়েছে, এবং এটি কার্যকরী করা হবে 6 এপ্রিল 2021 থেকে। এবং যে সমস্ত স্টুডেন্ট তাদের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য 2 বছরের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের অধীনে ভিসা দেওয়া হবে। আর যারা মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি যারা করেছেন তাদের ক্ষেত্রে 3 বছরের জন্য যুক্তরাজ্যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের অধীনে পারমিশন দেওয়া হবে। এবং আইনগুলোকে রুলসগুলোকে শিথিল করে এমন অবস্থায় নেওয়া হয়েছে, বলা হয়েছে ইভেন ডিস্টেন্স লার্নিং, কেউ যদি ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে যদি কোনো একাডেমিক ইয়ার যুক্তরাজ্যে কমপ্লিট করে থাকেন 2020 থেকে 2021-এর ভিতরে, এবং এই কোর্সটি যদি 1 বছর পর্যন্ত তারা অধ্যয়ন করে থাকেন, সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি যে রিকোয়ারমেন্টসগুলি সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জি, আমার প্রশ্ন ছিল আমি জুনে অ্যাপ্লিকেশন করছিলাম। জি, কি বলছেন? একটু জোরে কথা বলুন বোন। জি, দুঃখিত, আপনি আপনার মুখটা টেলিফোনের কাছে নিয়ে একটু জোরে কথা বলুন, আমাদের শুনতে সুবিধা হবে। বলুন। জি, আমি জুনে অ্যাপ্লিকেশন করছিলাম এবং ওর কাছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি। কি অ্যাপ্লিকেশন করেছিলেন জুনে? জি জি 10 years টুটে। বোন, আপনি কাইন্ডলি টেলিভিশন ফলো না করে টেলিফোনে সরাসরি কথা বলুন। টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি। বলুন।
জি আমি 10 ইয়ার্স ছুটি অ্যাপ্লিকেশন করছিলাম জুনে এবং অগাস্টে আমার বোন আমরা কিন্তু মাঝে মাঝে আপনাকে হারিয়ে ফেলছি, আপনি টেলিভিশনে ওয়াচ করবেন না, টেলিফোনে সরাসরি কথা বলুন, টেলিভিশন সাউন্ড। জি আমি জুনে অ্যাপ্লিকেশন করছিলাম 10 ইয়ার্স ছুটি এবং অগাস্টে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, কিন্তু আমাকে এখনো কিছু জানায় নাই। ধরে বলুন এখন 10 ইয়ার্স ছুটি যে অ্যাপ্লাই করেছেন, আপনি কি প্রাইভেট লাইফে অ্যাপ্লাই করেছিলেন? প্রাইভেট লাইফ? জি। আপনার কে কে আছে ইংল্যান্ডে? জি আমার স্বামী আছে, আমার বাচ্চারা আছে। ধন্যবাদ। আপনার হাজবেন্ড কি ব্রিটিশ? জি না। আপনার হাজবেন্ড কি ন্যাশনালিটি কি ওনার? পার্মানেন্ট রেসিডেন্ট। পার্মানেন্ট আইএলআর। আর আপনার বাচ্চারা? জি আমার বাচ্চারা ব্রিটিশ। এক্সেলেন্ট। তো আপনার প্রশ্ন হচ্ছে অগাস্ট আমার বড় বাচ্চা আর আমি সহ অ্যাপ্লিকেশন করছি, বড় বাচ্চা আমার সাথে বাংলাদেশ থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে। আর আপনার বর্তমানে ইংল্যান্ডের স্ট্যাটাস কি? জি আমি 10 ইয়ার্স ছুটে দুইবার, আমি 2014 এ এসেছি এই দেশে। ও আচ্ছা, তাহলে আপনাকে দুবার পারমিশন দেওয়া হয়েছে তাই তো? জি। এটা ছিল তাহলে এক্সটেনশন? জি এক্সটেনশন। নো প্রবলেম বোন, আপনার কোনো অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে যে সার্কামস্ট্যান্সটা খুব স্ট্রং। আপনি আমাকে তারা বলেছে আমার স্বামীর কাজের লেটার দেওয়ার জন্য, তো এরপরে আমি ইমেইল করে তাদেরকে দিয়েছি, কিন্তু এখনো তারা আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মেয়ের যে কাজের লেটার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই অন ইউর ওন রাইটস। সেই ক্ষেত্রে আপনাকে যেটি হেল্প করবে, আপনার দুটো বাচ্চা ব্রিটিশ, আপনার হাজবেন্ডের আইএলআর রয়েছে, অতীতে আপনাকে দুবার আপনাকে এই ভিসা দেওয়া হয়েছিল এই ক্যাটাগরিতে। ডোন্ট ওয়ারি বোন, আপনারটা খুব স্ট্রং কেস, আপনি এটি সুন্দর করে, যেহেতু আপনি অগাস্ট 2020 আপনাকে আমি নিজে অ্যাপ্লিকেশন করছিলাম। এক্সেলেন্ট, কনগ্রাচুলেশনস। বা ইমেইলে তারা আমাকে যোগাযোগ করেছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এবং এরপরেও তারা একটা লেটার চেয়েছে, আমি দিয়েছি, কিন্তু এখনো কিছু কোনো রিপ্লাই আসেনি। আমি এখন উত্তর দিয়ে দিচ্ছি, আপনি কি করবেন আমি বলবো আপনাকে। জি আপনি দুটো স্টেপ নেবেন। প্রথমত যে ইমেল থেকে আপনাদের সাথে কমিউনিকেশন করা হয়েছিল, সেই ইমেলে আপনি ওদেরকে রিকোয়েস্ট দিয়ে বলবেন যে তোরা কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি আমার সিদ্ধান্তটা দে, তাড়াতাড়ি ফাইলটাকে স্পিড আপ করতে হবে সিদ্ধান্তের ক্ষেত্রে, এটি একটি বিষয়। আর সেকেন্ডলি আপনি যে বায়োমেট্রিক যে চিঠি এসেছিল আপনার কাছে, এবং আপনি দেখবেন উপরে একটি অ্যাড্রেস আছে, অথবা আপনি যে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলেন হোম অফিসের কাছে বাই পোস্ট, অথবা যেভাবে আপনি জানেন কেন একটি অ্যাড্রেস আপনাকে দেওয়ার কথা, এটি শেফিল্ডের অ্যাড্রেস হওয়ার কথা, সেই অফিসে আপনি এটি চিঠিও পাঠান। চিঠি পাঠিয়ে বলেন যে আপনি অগাস্ট 2020 থেকে আপনি এখন ওয়েট করছেন, আপনাকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, আপনি বাচ্চাদের যে আপনার যে আন্ডারে যে বাচ্চাগুলো রয়েছেন, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন, এগুলিকে মেনশন করে আপনি যদি ওদেরকে বলেন যে আপনাকে পারমিশন দেওয়ার জন্য, এবং এর মাঝখানে আপনি কোভিড-19 করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক, এটাকে নিয়ে এসে আপনি যদি বলেন যে আপনার পার্সোনাল লাইফে এবং আপনার প্রফেশনাল লাইফে এটি ইম্প্যাক্ট ফেলছে, আপনি কাজ করতে পারছেন না এই পারমিশনটা না আসার কারণে, খুব শীঘ্রই আপনি পারমিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনি দুটো স্টেপ নেবেন, প্রথমত ইমেল পাঠাবেন, সেকেন্ডলি আপনি চিঠি পাঠাবেন। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, নো প্রবলেম। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন যে আপনি নিজেই আপনার অ্যাপ্লিকেশনটা করতে পেরেছিলেন সেজন্য। ওকে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ, খুব চমৎকার কণ্ঠ আপনার। জি বলুন। মুহিত ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আপনার প্রোগ্রামের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আমরা দোয়া করি আপনার প্রোগ্রামের জন্য। আল্লাহ পাক আপনাকেও দীর্ঘজীবী করুক। আমার বাবা আমার জন্য যা দোয়া দিয়ে গেছিলেন সেই দোয়া আপনাকে দিয়ে দিচ্ছি, এত সুন্দর করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বড় করবে আপনাকে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। বলুন ভাই। বলুন। হ্যালো ভাই, আমি তো 20 বছর আগে এই দেশে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি, বুঝছেন? তো আমি কোনোদিন বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করি নাই। জি। এখন বায়োমেট্রিক কার্ড মানে জানুয়ারির 19 তারিখে অ্যাপ্লাই করছিলাম আমার ডকুমেন্ট যা কিছু দিয়া, 2015 থেকে 2020 পর্যন্ত। তারপর ওরা রিপ্লাই দিছে এই মাসে 24 তারিখে যে আমি সিন্স 2002 থেকে আমার ইউকে রেসিডেন্ট প্রুভ করার লাগি, প্লাস মেডিকেল হিস্ট্রি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, ওগুলা দেওয়ার জন্য। তো এইগুলা দিছি ভাই, এখন কি রেজাল্ট আসতে পারে বলবেন কি প্লিজ? আপনি
প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছিলেন তো আপনি, দিচ্ছেন তো আপনি? হ্যাঁ, আমার মেডিকেল হিস্ট্রি সহ আমি যে ঈদের সহ তারা প্রুভ করার জন্য যে এতদিন যে পিছনের বছরগুলো আমি খুঁজছিলাম। জি হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। তো যদি আপনি প্রয়োজনীয় তথ্য আমি বলে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি, আমি দুভাবে উত্তর দিচ্ছি। প্রথমত, যেহেতু আপনি জেনুইন অ্যাপ্লিকেন্ট এবং জেনুইন অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার এই এভিডেন্সগুলো ছিল, যদিও আগে আপনি একটু কেয়ারলেস ছিলেন, মানে 20 বছর আইএলআর হয়ে যাওয়ার পরেও আপনি আপনার এই যে কি বলবো বায়োমেট্রিক কার্ড অথবা আপনি ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করেনি, এটি ছিল আপনার জন্য কেয়ারলেস। কেননা এই কারণে বলছি আপনাকে, কখন কীভাবে আইন পরিবর্তন হয়ে যায় নেভার নো। আপনি এখন বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, নো প্রবলেম, বাট আমি আপনাকে আরটি অ্যাডভাইস করছি যে বায়োমেট্রিক কার্ডটি আসার সাথে সাথে আপনি কিন্তু ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করে দেবেন। কারণ কখন কোনখান থেকে কীভাবে আইনটি পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি মাইন্ড কাছে ফেসে যাবেন। এখন আপনার মূল প্রশ্নের উত্তর চলে যাচ্ছে আমি। আপনি বলেছেন যে 2002 থেকে ওরা আপনি যে ইংল্যান্ডে ছিলেন তার প্রমাণ চেয়েছে এবং আপনি মেডিকেল হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছেন। যেহেতু আপনি দিতে পেরেছেন, আমি আমার অনুষ্ঠান থেকে বলে দিচ্ছি আপনি এটি সুসংবাদের জন্য আপনি অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আপনি আপনার বায়োমেট্রিক কার্ড পেয়ে যাবেন, নো প্রবলেম। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় অনেক অ্যাপ্লিকেন্ট আমাদের কাছে এসে বলেছেন যে ওনার মানে 18 বছর পুরনো আইএলআর আছে, 19 বছর পুরনো আইএলআর আছে, 15 বছর পুরনো আইএলআর আছে। অনেক সময় এই আইএলআরগুলো হয় ফ্রডুলেন্ট। ঠিকই পাসপোর্টে স্ট্যাম্প মারা আছে আইএলআর, বাট অনেক সময়, আমি কিন্তু বলছি সবার ক্ষেত্রে না, অনেক সময় দেখা যায় এগুলি ফ্রডুলেন্ট। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যখন ওরা ফার্দার ডকুমেন্টস চেক করছে হোম অফিসের পক্ষ থেকে, এই ফার্দার ডকুমেন্টসগুলি না দিতে পারার কারণে এমনও দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে অ্যাপ্লিকেন্ট বলছে ওর আইএলআর 15 বছর ধরে ওর পাসপোর্টে আছে, কিন্তু যখন নাকি এই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে ফার্দার ডকুমেন্টস এভিডেন্স চেক করা হচ্ছে, অ্যাপ্লিকেন্ট কিন্তু আপনার 5 বছরের বেশি এভিডেন্স দিতে পারছে না। তাহলে 15 বছরের আগে যদি কারো আইএলআর থেকে থাকে আর 5 বছর যদি এভিডেন্স দেয়, তাহলে বাকি সময় লম্বা সময়গুলি সেই ছিল কোথায়? আপনার ক্ষেত্রে যেহেতু আপনি বাকি যে লম্বা যে সময়টির কথা আপনি বলেছেন যে এই 2002 থেকে যে মেডিকেল রিপোর্টসগুলি থেকে শুরু করে আপনার রেসিডেন্স এস্টাবলিশ করার জন্য যে তথ্যগুলি দিয়েছেন, আপনি যেহেতু দিতে পেরেছেন, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি পেয়ে যাবেন আপনার বায়োমেট্রিক কার্ড। এবং সেক্ষেত্রে ডাক্তারের মেডিকেল হিস্ট্রি এটা কি আমার কাজে আসবে? আমি তো প্রত্যেক বছর ডাক্তারে প্রত্যেক মান্থেই যাইতাম। অবশ্যই কাজে আসবে। অনেক সময় এমন হয় যে আমরা ঠিকই 20 বছর হয়ে গেছে, বাট আমাদের কাছে এনাফ এভিডেন্স থাকে না, বাট ডাক্তারের যদি এভিডেন্স থাকে, এটি হচ্ছে আপনার মেইন টুল। আপনি কি সাথে ব্যাংক স্টেটমেন্ট দিতে পেরেছেন? ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিলস? ব্যাংক স্টেটমেন্ট আমার মানে পুরাটা দিতে পারি নাই, আমি ব্যাংক ছিল না আমার, পরে আমি ব্যাংক করছি, মানে কেয়ারলেস ছিলাম আর কি আমি। আচ্ছা, বুঝতে পারছি। তারপর যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন যেটা আর কি আপনার, হ্যাঁ এইটা দিছি, এগুলো ছিল এক্সেলেন্ট। আমার মতে, আমার মানে আমি ক্ষুদ্র একজন মানুষ, বাট আমার মতে এই বায়োমেট্রিক কার্ডটি অ্যাপ্লাই করার আগে আপনার উচিত ছিল ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করা। বুঝতে পেরেছেন? বাট যাই হোক, যেটা হয়ে গেছে, বাট আমি আশা করি যেহেতু আপনি মানে 2002 থেকে মানে মিলমিশ করে আপনার মেডিকেল এভিডেন্স দিয়েছেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন, হয়তো ব্যাংক স্টেটমেন্ট, আচ্ছা, প্লাস আমার নিজস্ব ঘর আছে ভাই। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনি নিজের ঘরের ডকুমেন্টসগুলি আপনি সাবমিট, তাহলে আপনার কানেকশন ইন দ্য ইউকে আপনি এস্টাবলিশ করেছেন, আপনি আশা করি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো সমস্যা যদি হয়ে যায়, মুহিত ভাই এখানে আসছি, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ওকে মুহিত ভাই, আর আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক। ধন্যবাদ। এবং এই সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করুক, দোয়া করছি আমি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি একটা জিনিস জানতাম ছিল আপনার কাছ থেকে। কোকা? আমার পাসপোর্টটা হলো আইরিশ পাসপোর্ট। জি। তো আমার ওই যে ছোট একটা বাচ্চা আছে, ওর বয়স হচ্ছে 7 বছর। জি জি বলুন। 7 বছর হয়েছে তার বয়স। তখন তার পাসপোর্টের ডেটটা চলে গেছে, আইরিশ পাসপোর্ট। এখন কি আমি ওই যে ব্রিটিশ পাসপোর্ট ওই বাচ্চাটার অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এখন আপনি কি আপনি এখন 20 বছর যদি অ্যাপ্লাই, এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, আমাকে একটু চেক ব্যাক করে বলতে হবে, কারণ এটা খুব ক্রিটিক্যাল। আপনি আজকে আমাদের অনুষ্ঠানের শেষে আপনি আমাদের কন্ট্রোল রুমে যদি যোগাযোগ করেন, আমি আপনাকে উত্তরটি দিয়ে দেবো, কারণ আমাকে একটু রিসার্চ করে চেক করে এটা বলতে হবে। কারণ আমি যদি আপনাকে এমন কোনো উত্তর যদি বলে দিই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর ওয়াইজ আপনি যদি এলিজিবল হন, তাহলে আমার প্রশ্নের সাথে আপনার উত্তরটি কনফ্লিক্ট করবে। এই কারণে আপনি আজকে অনুষ্ঠানের শেষে আপনি যদি আমাদের কন্ট্রোল রুমে ফোন দেন, আমি আপনাকে উত্তরটি দিয়ে দেবো তখন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।
ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি ব্রিটিশ সিটিজেন। আমি ইউরোপিয়ান ফ্যামিলি রাইটসে আমি আমার আম্মাকে দেশ থেকে আনার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার ভিসা হয়েছে ফ্রম স্পেন থেকে। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে উনি আসবেন জুলাই মাসে স্পেনে, তো আমার আলটিমেট টার্গেট হচ্ছে এই দেশে আনা ব্রিটেনে। আমার অপশনটা কি হবে? আমার আম্মাকে ব্রিটেনে আনতে হবে, কেন সুরেন্দ্র সিং অ্যাপ্লিকেশন তো হবে না মনে হয়, ব্রেক্সিট হয়ে গেছে। আমার অপশনগুলো কি হবে একটু যদি আমি বলছি আপনাকে। আপনি কিন্তু বলছেন ব্রিটিশ সিটিজেন এবং আপনি ইউরোপিয়ান ইউনিয়ন রুটে আপনি আপনার মাকে ইয়াতে নিয়ে আসছেন, স্পেনে নিয়ে আসছেন। তার মানে আপনি যে ট্রিটি রাইটস আপনি এক্সারসাইজ করেছেন সেটা ছিল সুরেন্দ্র সিং রুট, এই রাইটে আপনি অ্যাপ্লাই করেছেন। তার মানে আপনি স্পেনে গিয়েছিলেন, আপনি স্পেনে গিয়ে আপনি শো করেছেন যে আপনি ওখানে কাজ করেছেন এবং আপনি এবং ওই ডকুমেন্টসগুলি দিয়েই কিন্তু আপনি আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সুতরাং প্রশ্ন করার সময় খুব উন্মুক্তভাবে প্রশ্ন না করলে কিন্তু আমি আপনাকে উন্মুক্তভাবে উত্তর দিতে পারবো না। এখন যেহেতু আপনার মা মানে সুরেন্দ্র সিং রুটে উনি ইউরোপের থেকে মানে বাংলাদেশ থেকে ইয়াতে যাচ্ছেন, স্পেনে যাচ্ছেন উনি, এবং আপনি ব্রিটিশ সিটিজেন হিসেবে আপনি ইংল্যান্ডে চলে এসেছেন আপনি, এবং সুরেন্দ্র সিং রুটে আপনার মা যেহেতু ইউরোপে প্রবেশ করে স্পেনে থাকছেন এবং আপনি আপনার মাকে এখন কি করতে ইংল্যান্ডে নিয়ে আসতে চাচ্ছেন, তাই তো? জি জি জি। এখন ইংল্যান্ডে নিয়ে আসে এখনো আসেন নাই, উনি আসবেন জুলাই মাসে স্পেনে আসবেন। জুলাইতে স্পেনে আসবেন উনি? জি জি। ভিসা হয়েছে জানুয়ারি মাসের এন্ডে। ভিসা জানুয়ারি মাসের এন্ডে পেয়েছেন উনি। আপনি কি জানেন যে কয়েকটি আইন পরিবর্তন হয়ে গেছে? একটি হচ্ছে আপনার ডিসেম্বর 31 ডিসেম্বরে যে রুটে আপনারা নিয়ে আসতে পারতেন সেই রুটে ক্লোজড হয়ে গেছে। আর আরেকটি হচ্ছে আপনার জুন 2021 যারা ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে যেটি প্রযোজ্য, এবং আপনার ক্ষেত্রে যে রুটটি সেই রুটটি ক্লোজ হয়ে গেছে আনফরচুনেটলি। তাহলে আমার অপশনগুলো মানে ফার্দার অপশন কি কোনো কিছু থাকবে নাকি আনতে পারবো এই দেশে, না পারবো না? এখন আপনাকে যেটা করতে হবে, আপনার মায়ের ওই স্পেনে যদি আপনার 5 বছর যদি কমপ্লিট হয়ে যায় এবং রেসিডেন্স যদি হয়ে যায়, তখন আপনি আপনার মাকে স্পেন থেকে ইংল্যান্ডে নিয়ে আসতে পারবেন আপনি। আর এছাড়াও আপনার মা স্পেনে প্রবেশ করার পরে ভিজিট ভিসা নিয়ে ইংল্যান্ডে আসতে পারবেন। ওইখানে রেসিডেন্সিয়াল কার্ড নিয়ে? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, আমি আপনাকে আপনার মনের মতো করে কোনো উত্তর দেওয়ার ইচ্ছা ছিল, বাট আইনটা শক্ত হয়ে গেছে এখন, দুঃখিত। ওকে, থ্যাংক ইউ। আপনার উচিত ছিল আরো আগে এই রাইট অ্যাক্সেস করা। আপনি যখন ফিরে এসেছেন, আমি বলছি আপনাকে সুরেন্দ্র সিং রুট হচ্ছে এরকম যে আপনি ইউরোপে থাকবেন এবং আপনার মাও ইউরোপে থাকবে, এবং আপনি যখন ইংল্যান্ডে আসবেন আপনার মাকেও আপনার সাথে আসতে হবে, এই হচ্ছে রুটটা। জি। কিন্তু আপনি সেই রুটটা মিস করে ফেলেছেন। আপনি মিস করে ফেলেছি জি, করোনা ভাইরাসের কারণে আমার হয় নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দুঃখিত আমার লক্ষ্য ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি রাহান ভাই, কার্ডিফ থেকে। জি রাহান ভাই, প্রশ্ন করুন প্লিজ। ভাই আমি এটা জানতে চাইছিলাম, আমি ন্যাচারালাইজেশন লাগিয়ে অ্যাপ্লিকেশন করলাম, ওভার 6 মান্থ হয়ে গেছে। দেন আমি একটা ইমেল লিখি তারারে, আমার সলিসিটার দেওয়া হয়েছিলাম, বাট আবার তারা কোনো রেসপন্স না। 2 তারিখ দেওয়া হয়েছে ইমেল। আমি এগুলো কদিন পরে ইমেলের আপডেট পাইতাম পারি বা চিন্তা করতাম পারি, প্লিজ আমার যেটা কইতে হতো আমার খুব হেল্প হইল। আপনি ইমেলটা কবে পাঠিয়েছিলেন? 2 তারিখ, 2nd of মার্চ। ও আচ্ছা, তাহলে খুব রিসেন্ট আপনি ইমেল পাঠিয়েছেন। আপনি ওয়েট করেন এন্ড অফ মার্চ, তারপরে যদি না আসে তাহলে আপনি ফার্স্ট উইক অফ এপ্রিল আপনি আরেকটা ইমেল পাঠাবেন ওদের কাছে। আর যখন আপনি ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করেছেন তখন ওরা কিন্তু আপনাকে একটা চিঠি দেওয়ার কথা 14 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে, যে ওরা যে অ্যাকনোলেজ করেছে সেই চিঠি পেয়েছেন আপনি সেটা? মানে আপনি যখন ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন 6 মান্থস আগে, অ্যাপ্লাই করার পর উইদিন 2-3 উইকস অথবা 4 উইকসের ভিতরে ওরা ওদের কাছ থেকে একটা চিঠি পাঠায় অ্যাকনোলেজমেন্ট। আপনি সেটা পেয়েছেন? আপনি আমার সলিসিটার গেছে, বাট আমি তো কিছু পাইছি না। আপনাকে কোনো কিছু দেওয়া হয়নি? আচ্ছা, তাহলে আপনি ইমেলের মাধ্যমে আপনি আবার ওদেরকে রিকোয়েস্ট করেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ এপ্রিলের আমি তো একটা ইমেল করছি অলরেডি 2nd of মার্চ। আবার আপনি ওয়েট করেন এন্ড অফ মার্চ, এপ্রিলের 1 তারিখে আপনি আবার ওদেরকে রিকোয়েস্ট করেন আপনি। ওকে, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন উত্তর। ধন্যবাদ ভাইয়া।
এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। দর্শক মণ্ডলী, আলোচনা করতে করতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি। অনুষ্ঠানের এরপর যে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করছি না। তো আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি সবসময় জীবন দর্শন নিয়ে একটি কথা বলে থাকি। এই জীবন দর্শন দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। প্লেটো তার বইতে সক্রেটিসের জীবনবন্দিতে একটি কথা বলেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শ্রেষ্ঠ দেশপ্রেম কী। তিনি বলেছিলেন নিজের কাজটাকে শ্রেষ্ঠভাবে করা, এটি হচ্ছে শ্রেষ্ঠ দেশপ্রেম। দর্শক মণ্ডলী, করোনা ভাইরাসের মহামারী সমস্ত বিশ্বকে গ্রাস করে ফেলেছে। যুক্তরাজ্য সহ সমস্ত বিশ্ব এই করোনা ভাইরাসকে দমন করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এই যুদ্ধে আপনারা, আমরা সবাই এনটিভি ইউরোপের ফ্যামিলি মেম্বার্সরা, এনটিভি ইউরোপের অগণিত দর্শক, আমরা সবাই এই যুদ্ধের একজন সহযোগী যোদ্ধা। এই করোনা ভাইরাসকে দমন করতে হলে আমাদেরকে সর্বাঙ্গীনভাবে চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় যন্ত্র, যুক্তরাজ্য সরকার যে সমস্ত পলিসিগুলি দিয়েছে সেই পলিসিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের নিজেদের ভিতর যে দায়িত্ব, সেই দায়িত্ববোধকেও আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। এই দুটোকে যদি আমরা একীভূত করতে পারি, একসাথে করতে পারি, তাহলে আদর্শ সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে ইনশাল্লাহ এই করোনা ভাইরাসকে এই বিশ্ব থেকে, এই যুক্তরাজ্য থেকে লাথি মেরে আমরা বের করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং এই কারণে আমাদের ভিতরে ভালো কাজ করার জন্য ভালো মনোভাব, ভালো মনের ভিতরে অনুভূতি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এবং একে অন্যকে সাহায্য করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলেই কিন্তু প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যুক্তরাজ্যকে বেঁধে ফেলতে পারবো, সমগ্র বিশ্বকে বেঁধে ফেলতে পারবো। ভালো কাজের মাধ্যমে নিজেদের জীবনকে, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং দেশের যে রাষ্ট্রীয় জীবনকে আমরা সুন্দর এবং সমৃদ্ধশালী করে যুক্তরাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।